প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ বাক্য রূপান্তর এই বিষয়টি নিয়ে। বাক্য রূপান্তর থেকে সাধারণত বোর্ড পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন এসে থাকে। এখন 5 নম্বরের প্রশ্ন, এই 5 নম্বর প্রশ্নের জন্য তোমার লেখার ক্ষেত্রে হয়তো খুব বেশি সময় ব্যয় করতে হয়নি, কিন্তু একটু তুমি যদি আগে থেকে বুঝে এটা পড়তে পারো তাহলে কিন্তু খুব সহজে এই 5টি নাম্বার তুমি পেয়ে যেতে পারবে। এখন খেয়াল করো বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে হয়। বোর্ড পরীক্ষায় সাধারণত 7টি থেকে 8টি বাক্য দেয়া থাকে এবং প্রতিটা বাক্যের পাশে ব্র্যাকেটের মধ্যে একটি কাঠামোর নাম থাকে, একটি শব্দ থাকে। সেই কাঠামো অনুযায়ী এই বাক্যটাকে রূপান্তর করতে হয়। বাক্য রূপান্তরের আরও নাম হতে পারে বাক্যান্তর করো বা বাক্য পরিবর্তন করো, এরকমভাবে প্রশ্ন হতে পারে, কিন্তু সবগুলোর অর্থই আসলে এক। এই বাক্য রূপান্তরের ক্ষেত্রে কি ধরনের কাঠামো ব্যবহার করা হয়ে থাকে? সাধারণত দেখা যায় কতগুলো শব্দকে কেন্দ্র করে আমাদের এই কাঠামোটা হতে পারে। সরল, জটিল, যৌগিক, নির্দেশাত্মক বাক্য, মানে সরল, জটিল, যৌগিক, এগুলো সাধারণত পরীক্ষায় এই 3টি থেকে 2টি থাকেই। এরপরে আসে ওই যে অর্থ অনুসারে আমরা যে বাক্যে শ্রেণীকরণ করেছিলাম সেইখানকার একটি অংশ ছিল নির্দেশাত্মক বাক্য। নির্দেশাত্মক বাক্যকে আমরা অনেক সময় নানা রকম প্রশ্নে আসতে দেখি যে বিবৃতিমূলক বা বর্ণনামূলক, এরকমভাবে এই শব্দটা থাকতে পারে। তো নির্দেশাত্মক বাক্যের আমরা জেনেছিলাম যে দুইটা অংশ আছে, একটি হচ্ছে অস্তিবাচক, একটি নেতিবাচক। তো এইগুলোর থেকে একটা হতে পারে। আর কি হতে পারে? প্রশ্নবাচক বাক্য হতে পারে, বিস্ময়বাচক এবং সবশেষ অনুজ্ঞাবাচক। সাধারণত দেখা যায় এইগুলো থেকে ঘুরে ফিরে তোমার বাক্য রূপান্তরের কাঠামোবদ্ধ যে শব্দটি থাকবে। আমরা আজকে বিগত সালে আসা 2019 সালে আসা বোর্ড পরীক্ষার কতগুলো প্রশ্ন একটু সমাধান করব। প্রথমে দেখে নেওয়া যাক ঢাকা বোর্ড 2019 সালে কি ধরনের প্রশ্ন এসেছিল। ঢাকা বোর্ডে প্রথম যে প্রশ্নটি ছিল 2019 সালে, এই বাক্য রূপান্তর থেকে জাদুঘর আমাদের আনন্দ দেয়, বাক্যের মধ্যে ধরো লেখা আছে এই যে প্রশ্নবাচক, তার মানে এই বাক্যটি এখন প্রশ্নবাচক বাক্যে নেই, তোমাকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে হবে, করে দেখাতে হবে। এটাই হচ্ছে তোমার কাজ। বাক্যের মধ্যে যে অংশটুকু থাকবে ধরে নিতে হবে যে তোমাকে এই অংশে বাক্যটাকে রূপান্তর করতে বলছে। তো এরকম বাক্যকে আমরা প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে গেলে প্রথমে কি আমাদের মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে প্রশ্নবাচক বাক্য মানেই বাক্যের শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি আবারও বলছি, বাক্যের শেষে তুমি যদি একটি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে এটা ভুল হিসেবে পরিগণিত হবে, তুমি এর জন্য কোনো নাম্বার পাবে না। তোমার বাক্য হয়তো ঠিক থাকবে, কিন্তু এই শুধু চিহ্নটা না থাকার কারণে তুমি কিন্তু নাম্বার থেকে বঞ্চিত হবে। তো চিহ্নটা থাকবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো এই বাক্যের অর্থ, এটা কি পজিটিভ অর্থ প্রকাশ করছে নাকি নেগেটিভ, মানে ইতিবাচক অর্থ নাকি নেতিবাচক। বাক্যের মধ্যে যে অর্থটি আছে সেটা যদি ইতিবাচক হয় তাহলে প্রশ্নের মধ্যে একটা নেতিবাচক নাই এ জাতীয় একটি শব্দ থাকবে। আর বাক্যের ক্ষেত্রে যদি নেতিবাচক অর্থ প্রকাশ করতো বাক্যের মধ্যে, তাহলে আমার প্রশ্নবাচক বাক্যের যখন রূপান্তর করতাম তখন না, নয়, নেই এই জাতীয় শব্দ যেটা আগে ছিল ওটাকে বাদ দিতে হতো। তবে শুধু বাদ দিলেই হবে না, এটুকু মাথায় রাখতে হবে যে বাক্যের যে অর্থ আগে ছিল সে অর্থটা যেন ঠিক থাকে, মূল তথ্যটি যেন ঠিক থাকে। আমি শব্দের পরিবর্তন করতে পারবো কিন্তু মূল তথ্যের কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি আমরা, জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? আমি দেখো এখানে কিন্তু না, নয়, নেই শব্দটা ছিল না, কিন্তু আমি এখানে না শব্দটা ব্যবহার করেছি। তাতে কি আমাদের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে? আর প্রশ্ন বোঝানোর জন্য আমি কি শব্দটা ব্যবহার করছি, আর এই আনন্দ দেয় এই যে তথ্যটা বোঝাচ্ছে সেই তথ্যটা বোঝানোর জন্যই আমি কিন্তু আবার না শব্দটা এখানে ব্যবহার করছি, জোরালোভাবে উপস্থাপন করার জন্য। এটা তোমাদের কাছে একটু কেমন জানি মনে হতে পারে, কিন্তু একটুখানি খেয়াল করো। ধরো তোমার কোনো একজন সহপাঠী তোমাকে বলছে যে সে বলতে চাচ্ছে যে সে কালকে উপস্থিত ছিল তোমার
সহপাঠী কালকে ক্লাসে উপস্থিত ছিল, এটা সে বলার জন্য সে তোমার কাছে যদি প্রশ্ন করে এরকম ভাবে যে আমি কি কালকে উপস্থিত ছিলাম না, এই যে বলছে ছিলাম না, এই না শব্দটা ব্যবহার করছে, কিন্তু সে বোঝাতে যাচ্ছে যে সে আসলে কিন্তু উপস্থিত ছিল। ব্যবহার করছে না শব্দটি, কিন্তু বোঝাতে যাচ্ছে যে আমি কিন্তু উপস্থিত ছিলাম। তো ঠিক তেমনি ভাবে এই যে বলছে আনন্দ দেয় না, জাদুঘরকে আমাদের আনন্দ দেয় না, এই কথা বলে সে কিন্তু বলতে চাচ্ছে যে আসলে জাদুঘর কিন্তু আমাদের আনন্দ দেয়। তো এইভাবেই যদি প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে এরকম ইতিবাচক তথ্য থাকে, তাহলে প্রশ্নের মধ্যে মানে বাক্যের মধ্যে আগের যে বাক্যটি ছিল সেখানে যদি ইতিবাচক তথ্য থাকে, প্রশ্নবাচক বাক্যে যখন আমরা রূপান্তর করব তখন সেখানে একটা নেতিবাচক শব্দ ব্যবহার করতে হবে অর্থটা জোরালোভাবে উপস্থাপন করার জন্য। পরের কি বাক্য এসেছে দেখা যাক। পরের বাক্যটি ছিল ধনীর কন্যা তার পছন্দ নয়। বলছে এটাকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। ব্র্যাকেটে আছে অস্তিবাচক, তার মানে এটাকে বাক্যটাকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। এখন অস্তিবাচক বাক্যে রূপান্তর করার ক্ষেত্রে কি করতে হবে? অস্তিবাচক মানে হ্যাঁ বোধক, মানে ইতিবাচক। সহজ কথায় অস্তিবাচক মানে হচ্ছে ইতিবাচক, নেতিবাচক নয় এমন। তো অস্তিবাচক বাক্য এটা আছে, নেতিবাচক বাক্যে আছে, এটাকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো অস্তিবাচক বাক্যে রূপান্তর করার ক্ষেত্রে প্রথম নিয়ম হলো না, নয়, নেই এ জাতীয় কোনো শব্দ যদি থাকে তাহলে সেটাকে বাদ দিতে হবে। বাদ দিলে তাহলে আর কি করতে হবে? আমি যদি ধরে নাও এইখানে ধনীর কন্যা তার পছন্দ নয়, এই শব্দের এই বাক্যটার মধ্যে থেকে যদি আমি নয় শব্দটা বাদ দিই তাহলে কি দাঁড়াবে? ধনীর কন্যা তার পছন্দ। এইটুকু যদি বলি তাহলে কিন্তু বাক্য হবে, কিন্তু বাক্যের যে তথ্যটা আগে ছিল সেটা কিন্তু আর থাকলো না, ঠিক থাকলো না। কারণ আগে বলছিল কি পছন্দ নয়, আমি পরে যদি বলি ধনীর কন্যা তার পছন্দ, তাহলে কি পুরো তথ্যটাই উল্টে গেল না, পরিবর্তন হয়ে গেল না? এমন তথ্যের কোনো পরিবর্তন করা যাবে না। তুমি কি করতে পারবে? তুমি শব্দের পরিবর্তন করতে পারবে, বিপরীত শব্দ যোগ করতে পারবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন তথ্যটি ঠিক থাকে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এভাবে লিখতে পারি ধনীর কন্যা তার অপছন্দ। খেয়াল করো, আমি নয় শব্দটা বাদ দিলাম আর পছন্দ শব্দটার বিপরীত শব্দ লিখলাম, পছন্দের বিপরীত অপছন্দ। তাহলে আমি লিখতে পারলাম ধনীর কন্যা তার অপছন্দ। এইটা বলার মধ্যে যে তথ্যটি আমি জানাচ্ছি প্রথম বাক্যের ক্ষেত্রেও কিন্তু এইখানে সেই তথ্যটাই জানানো হচ্ছে। এরকম অস্তিবাচকের ক্ষেত্রে না, নয়, নেই এ জাতীয় নয় এই শব্দটা বাদ দিতে হবে, আর এরকম ধরনের শব্দের পরিবর্তন করতে হবে, মানে বিপরীত শব্দগুলো লিখলেই এটার মূল সত্যটা ঠিক থাকবে। আরেকটা বাক্য দেখি, বলছে আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এটি একটি সরল বাক্য। এখন এই বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। ব্র্যাকেটে আছে জটিল, মানে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তো জটিল বাক্যে রূপান্তরের ক্ষেত্রে প্রথমে মাথায় রাখতে হবে বাক্যটাকে দুইটা আলাদা অংশে ভাগ করে ফেলতে হবে। জটিল এবং যৌগিক এই দুই ধরনের বাক্যের ক্ষেত্রে সাধারণত বাক্যকে দুইটা আলাদা অংশে ভাগ করে ফেলতে হবে। জটিল বাক্যের ক্ষেত্রে দুইটা আমি আলাদা অংশে ভাগ করব, কিন্তু আলাদা অংশ শুধু ভাগ করলেই হবে না, দুইটা আলাদা বাক্য অংশের আগে দুইটি অব্যয়সূচক শব্দ যোগ করতে হয়। সেক্ষেত্রে কি ধরনের অব্যয়সূচক শব্দ আমরা যোগ করতে পারি? যেমন যে, সে, যিনি, তিনি এরকম ভাবে ব্যবহার করতে পারি, অথবা যে অব্যয়সূচক শব্দ যখন, তখন, যেহেতু, সেহেতু, যা, তা এরকম ধরনের শব্দ আমরা ব্যবহার করে আমাদের তথ্যটাকে উপস্থাপন করতে পারি। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে শব্দটা বাক্যের জন্য উপযুক্ত, যে অব্যয়সূচক শব্দ বাক্যের জন্য উপযুক্ত, তুমি সেটাই ব্যবহার করতে পারবে। আমরা এখানে ব্যবহার করতে পারি এভাবে, যখন আমরা পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। আমি দেখো দুইটা বাক্যকে, মানে এই প্রথম বাক্যটাকে দুইটা আলাদা বাক্যাংশে ভাগ করেছি। আমরা পৌঁছালাম এটি একটি অংশ এবং এর আগে যুক্ত করেছি যখন, আর খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে এই অংশটার আগে আমি তখন শব্দটা যোগ করেছি। এভাবে আমরা একটি বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে পারি। আর একটা উদাহরণ দেখি, বলছে যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। এখন এটি আসলে মূলত একটি জটিল বাক্য। এখন এই জটিল বাক্য কেন জটিল বাক্য? এখানে দুইটা অংশ আছে। যারা দেশপ্রেমিক এটি একটি অংশ, তারা দেশকে ভালোবাসে এটি আরেকটি অংশ, দুইটা বাক্যের আলাদা অংশ। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে দেখো যারা দেশপ্রেমিক, আপাতত মনে হতে পারে এটা আবার কি ধরনের বাক্য, কারণ এখানে ক্রিয়াপদ বলে তো আসলে কিছু দেখা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একটা ক্রিয়াপদ উজ্জ আছে।
আমরা ইংরেজিতে যেমন লিখি ইজ, আর, অজ, এই জাতীয় যে শব্দগুলো আমরা সরাসরি লিখি, কিন্তু বাংলায় এগুলোর যে অর্থ যে হয়, এই শব্দটা কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না, উজ্জ্ব রাখি। আমরা বুঝে নেই যে এখানে আছে, কিন্তু আমরা ব্যবহার করি না লেখার ক্ষেত্রে কিংবা বলার ক্ষেত্রে। তো এইখানে এই যে যারা, মানে এখানে হয় শব্দটা উজ্জ্ব আছে, যারা হয় দেশপ্রেমিক, এই যে হয় শব্দটা উজ্জ্ব আছে, তার মানে এটা আসলে একটি বাক্য অংশ, বাক্যের অংশ। তো এটাকে বলছে সরল বাক্যে রূপান্তর করতে হবে। সরল বাক্যে রূপান্তর করতে গেলে আমরা এভাবে লিখতে পারি, দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। এরকম এই যারা, তারা, এরকম যদি শব্দ থাকে তাহলে সেটাকে উঠিয়ে ফেলতে হবে এবং দেশপ্রেমিক এই শব্দটার একটা পূর্ণাঙ্গতা রূপ দিতে হবে। মানে যারা সব বলতে যা বোঝাচ্ছে সেই রা শব্দটা আমি এখানে কিন্তু ব্যবহার করে ফেলছি। আর একটা বাক্য দেখি, বলছে এ কথা স্বীকার করতেই হয়। এটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। বর্তমানে এটি একটি অস্তিবাচক বাক্য আছে, ইতিবাচক বাক্য মানে অস্তিবাচক বাক্যে আছে, এটাকে বলছে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো নেতিবাচক বাক্যে রূপান্তর করতে গেলে কি করতে হবে? অবশ্যই না, নয়, নেই এরকম একটা শব্দ নিয়ে আসতে হবে, অতিরিক্ত নতুন শব্দ যোগ করতে হবে, না, নয়, নেই এই জাতীয় একটি শব্দ। আর কি করতে হবে? এরকম স্বীকার, যেহেতু মেন প্রধান শব্দ যে স্বীকার, স্বীকার শব্দের বিপরীত শব্দটা ব্যবহার করতে পারি আমরা। এভাবে লিখতে পারি, এই কথা অস্বীকার করা যায় না। তার মানে এই কথা স্বীকার করতেই হয়, এই কথা বলে যে অর্থ বোঝাচ্ছে এই বাক্যটি দিয়েও কিন্তু সেই একই রকম অর্থ বোঝাচ্ছে, কিন্তু শব্দের কিন্তু পরিবর্তন হয়েছে, শব্দের পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। আরেকটা উদাহরণ দেখি আমরা, সর্বদা তার মনে দুঃখ, এটাকে বিস্ময়বাচক বাক্যে রূপান্তর করতে হবে। সর্বদা তার মনে দুঃখ মানে এটি একটি নির্দেশাত্মক বাক্য আছে, এটাকে বিস্ময়বাচক বাক্যে রূপান্তর করতে হবে। তোমরা জানো বিস্ময়বাচক মানে হচ্ছে ওই যে আবেগের হঠাৎ বহিঃপ্রকাশ ঘটে যেসব বাক্যগুলো দিয়ে, সেগুলোকে বলছে বিস্ময়বাচক বাক্য। তো বিস্ময়বাচক বাক্য আমরা এটাকে কিভাবে রূপান্তর করতে পারি? আমরা এভাবে বলতে পারি, তার মনে সর্বদা কি দুঃখ, মানে আমি যেন কারো একটা দুঃখ দেখে হঠাৎ আমার ভেতর থেকে এই কথাটা বেরিয়ে আসছে। এই যে এক্ষেত্রে কি শব্দটা আমরা ব্যবহার করতে পারি? এই যে কি শব্দটি, সর্বদা তার মনে কি দুঃখ, দেখো এখানে কিন্তু কি শব্দটা ছিল না, আমি এখানে নতুন করে শব্দটা ব্যবহার করেছি। আর অবশ্যই অবশ্যই এরকম একটি বিস্ময় চিহ্ন বসাতে হবে, বিস্ময়বাচক চিহ্ন তোমাকে অবশ্যই বসাতে হবে, না হলে কিন্তু ওই যে প্রশ্নবাচক বাক্যের মতো, এই যে তুমি প্রশ্নবাচক বাক্যে যেমন বলছিলাম, প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে যদি প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার না করো তাহলে তুমি অপূর্ণাঙ্গ বাক্য লিখলে এটা ভুল হবে, উত্তর এর জন্য তুমি কোনো নাম্বার পাবে না। ঠিক তেমনিভাবে বিস্ময়বাচক বাক্যের ক্ষেত্রে তুমি যদি এই বিস্ময়বোধক চিহ্নটি না দাও তাহলে ঠিক একইভাবে তুমি এর জন্য কোনো নাম্বার পাবে না, এটা ভুল হিসেবে পরিগণিত হবে। আমরা আর একটা বাক্য দেখি, বলছে জীবে দয়া করা উচিত, বলছে এটাকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে হবে। অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাবাচক মানে আমরা শিখেছিলাম আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এরকম যেগুলোতে প্রকাশ পায় সেগুলোকেই বলে অনুজ্ঞাবাচক বাক্য। খেয়াল করে এখানে জীবে দয়া করা উচিত, এখানে কোনো আদেশও করা হচ্ছে না, অনুরোধও করা হচ্ছে না, উপদেশও দেওয়া হচ্ছে না। কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এভাবে, একেবারে সরাসরি আদেশ, নিষেধ এরকম যেন প্রকাশ পায়, জীবে দয়া করো, আমরা এভাবে বলবো। এইভাবে যখন আমি বলছি জীবে দয়া করো, তখন কিন্তু বোঝাচ্ছে যে আসলে একটা আদেশ কিংবা উপদেশ দিচ্ছে, অনুরোধ করছে, যে কোনো একটা অর্থ এখানে কিন্তু হতে পারে। তো এইভাবেই আমরা অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করবো এটাকে। পরের বাক্য কি? সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, এটি একটি সরল বাক্য। বলছে এটাকে এখন যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। যে ব্র্যাকেটে যৌগিক বাক্য আছে, মানে বাক্যটাকে এখন যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। যৌগিক বাক্যে রূপান্তর করার ক্ষেত্রে আমরা বলছিলাম ওই জটিল বাক্যের মতোই দুইটা আলাদা অংশ ভাগ করে ফেলতে হবে বাক্যকে। দুইটা আলাদা অংশ ভাগ করতে গেলে অবশ্যই খেয়াল করতে হবে এখানে দুইটা কাজ কি আছে, ক্রিয়া কি আছে। এখানে খেয়াল করো দুইটা ক্রিয়া আছে, সূর্যোদয়, সূর্যোদয় মানে হচ্ছে সূর্যের উদয় অর্থাৎ সূর্যের আবির্ভাব, তার মানে একটা কাজ হচ্ছে সূর্যের আবির্ভাব হচ্ছে, আর তারপরে আরেকটা কাজ হচ্ছে অন্ধকার দূর হচ্ছে। এই যে সূর্যের আবির্ভাব আবার এদিকে অন্ধকার দূর হওয়া, দুইটা কাজ, তাহলে দুইটা কাজকে ভাগ করে ফেলতে হবে এবং দুইটা কাজকে ভাগ করে অবশ্যই দুইটার মাঝখানে একটি যোজক শব্দ বসাতে হবে। এর আগে আমরা দেখেছিলাম যে জটিল বাক্যের ক্ষেত্রে দুইটা বাক্যাংশের আগে দুইটা অব্যয়সূচক শব্দ আমরা ব্যবহার করেছিলাম। অনেক সময় আমরা সর্বনাম শব্দ ব্যবহার করে থাকি, তো দুইটা অব্যয়সূচক কিংবা দুইটা সর্বনাম সূচক শব্দ আমরা ব্যবহার করেছিলাম দুইটা বাক্যাংশের আগে। কিন্তু যৌগিক বাক্যের ক্ষেত্রে আমরা ওই রকম দুইটা বাক্যের আগে দুইটা অংশ যোগ করব না, বরং
মাঝখানে একটি শব্দ যোগ করব, মাঝখানে একটি যোজক শব্দ যোগ করব। তো আমরা দেখি এখানে দুইটা অংশ কি হতে পারে, আমরা দুইটা আলাদা অংশ এভাবে ভাগ করতে পারি। সূর্যোদয় হয়, অন্ধকার দূর হয়, দুইটা আলাদা অংশ ভাগ করলাম এবং মাঝখানে একটি যোজক শব্দ বসালাম এবং। এরকম এবং এর মতো আরও নানান রকম শব্দ আমরা বসাতে পারি, এবং, বরং, কিন্তু, অথচ, সুতরাং, এই জাতীয় যে শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করলে অর্থটা সুন্দর হয়ে ওঠে, মানে বাক্যটা সুন্দর হয়ে ওঠে, আমি আমার স্বাধীন মত অনুযায়ী এই শব্দটা কিন্তু ব্যবহার করতে পারি। এটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, কিন্তু যেন সুন্দর হয়ে ওঠে বাক্যটি। এবার আমরা আর একটা বোর্ডের দিকে নজর দিই। 2019 সালে রাজশাহী বোর্ডে কি ধরনের প্রশ্ন এসেছিল? 2019 সালে রাজশাহী বোর্ডে প্রথম প্রশ্নটি ছিল, এই বাক্য রূপান্তরের ক্ষেত্রে প্রথম প্রশ্নটি ছিল, দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন। এটি একটি প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো প্রশ্নবাচক বাক্যে রূপান্তরের জন্য আমাদের বলা হয়েছে প্রথম কি করতে হবে, একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি, কি শব্দটা রেখেছি প্রশ্নটা বোঝানোর জন্য, আর জোরালোভাবে উপস্থাপন করার জন্য নি শব্দটা ব্যবহার করছি। দেশকে ভালোবেসে শত শহীদ কি জীবন উৎসর্গ করেননি, এরকম ভাবে আমি কিন্তু এটি প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে পারি। অন্য একটি উদাহরণ, অন্য একটি বাক্য কি বলছে, ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তপুরে নাই। এটি বলছে এটি একটি জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তার মানে এটি একটি আছে সরল বাক্য, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। জটিল বাক্যে রূপান্তরের ক্ষেত্রে ওই যে দুইটা আলাদা অংশ ভাগ করতে হবে, আর দুইটা আলাদা অংশের আগে দুইটা অভ্যাসসূচক শব্দ যোগ করতে পারি, কিংবা আমরা অন্য শব্দও যোগ করতে পারি। যেমন আমরা এর আগে দেখেছিলাম যে যিনি, তিনি, যে, সে, এরকম শব্দ কিন্তু ব্যবহার করেছি। তো ইহারা যেরূপ রূপবতী রমণী তেমনটি আর আমার অন্তপুরে নাই। এই যে যেরূপ, তেমনটি, এই শব্দটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি অতিরিক্ত, এবং দুইটা আলাদা অংশ ভাগ করেছি। তাহলে এভাবে লিখতে পারি, ইহারা যেরূপ রূপবতী রমণী তেমনটি আর আমার অন্তপুরে নাই। এভাবে জটিল বাক্য হয়ে গেল। আর একটা বাক্য দেখি, জননী ও জন্মভূমিকে স্বর্গের চেয়েও প্রিয় নয়। এটি একটি প্রশ্নবাচক বাক্য হচ্ছে, এই বাক্যটাকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করতে হবে। জননী ও জন্মভূমিকে স্বর্গের চেয়েও প্রিয় নয়, নির্দেশাত্মক বাক্য। এখন নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করতে গেলে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে সেটা বাদ দিয়ে ফেলতে হবে, কি শব্দটা বাদ দিয়ে ফেলতে হবে, যেহেতু এটি প্রশ্নের একটি অংশ, কি এটা বাদ দেব। নয়, এটি প্রশ্নের মধ্যে আছে যেন একটু নেতিবাচক অর্থ প্রকাশ করছে, তাহলে নির্দেশাত্মক বাক্য যখন করব তখন সেক্ষেত্রে এই নয় শব্দটা, না, নয়, নেই, এই জাতীয় শব্দ কিন্তু বাদ দেব। আমরা লিখতে পারি এভাবে, জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। তার মানে প্রথম বাক্যে কি বলছিল, জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, এটা বলে কিন্তু বোঝাতে চাচ্ছিল যে প্রিয়, জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, স্বর্গের চাইতে প্রিয়, এটা বোঝানোর জন্য কিন্তু একটু জোরালোভাবে উপস্থাপন করার জন্য এই নয় শব্দটা ব্যবহার করেছিল। কিন্তু আমরা যখন নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করব তখন এই নয় শব্দটা বাদ দিয়ে সাধারণভাবে লিখব, জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। আমরা আর একটা উদাহরণ দেখি। একটা প্রশ্ন এসেছিল এরকম যে, একে কি বলে সভ্যতা, এটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো নেতিবাচক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে মানে নেতিবাচক বাক্য কিন্তু অস্তিবাচক বাক্য এবং নেতিবাচক বাক্য দুইটাই কিন্তু নির্দেশাত্মক বাক্যের অংশ, প্রশ্নবাচক বাক্য নয়, নির্দেশাত্মক বাক্য। তার মানে নির্দেশাত্মক বাক্যের ক্ষেত্রে কিন্তু এরকম প্রশ্নবোধক চিহ্ন কিংবা বিস্ময় চিহ্ন থাকবে না, সাধারণ দাড়িক থাকবে। তাহলে প্রশ্নবোধক চিহ্নটি উঠিয়ে দেব, আর কি শব্দটার আমরা উঠিয়ে দেব। আর একে কি বলে সভ্যতা বলতে কিন্তু বুঝিয়েছিল যে একে আসলে সভ্যতা বলে না। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে যেহেতু ইতিবাচক অর্থ প্রকাশ করেছিল, আমরা যখন নির্দেশাত্মক বাক্য লিখব তখন সেখানে কিন্তু না শব্দ ব্যবহার করব। মানে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে যা থাকবে এই নির্দেশাত্মক বাক্যের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টে যাবে, এই না, নয় শব্দের ক্ষেত্রে সম্পূর্ণ পরিবর্তন ঘটে যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, একে সভ্যতা বলে না, এটা হবে নেতিবাচক বাক্য। পরের বাক্য কি এসেছিল, শম্ভুনাথ একথা একেবারে যোগই দিলেন না। বলছে এটাকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে, যোগই দিলেন না। অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে গেলে না, নয়, এটা বাদ দিতে হবে। আমরা লিখতে পারি এভাবে, শম্ভুনাথ একথায় যোগ দেওয়ার থেকে বিরত থাকলেন। যোগ দিলেন না তার মানে বিরত থাকলেন, একই কথা, কিন্তু আমি তথ্যটা ঠিক রাখলাম, তথ্য আমাদের ঠিক আছে, কিন্তু শব্দের কিন্তু পরিবর্তন করেছি। আমরা শব্দটা পরিবর্তন করলাম, এই যে না শব্দটা বাদ দিয়েছি, যোগ দিলেন এটা থেকে বললাম বিরত।
তো আমরা এভাবে লিখতে পারি, তাহলে শম্ভুনাথ এই কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন। আরেকটা প্রশ্ন এসেছিল এরকম, যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, বলছে এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। এটি একটি আসলে জটিল বাক্য। যা বার্ধক্য মানে যা হয় বার্ধক্য, এটি একটি অংশ, আর তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, এটি আরেকটি অংশ। দুইটা অংশ ছিল জটিল বাক্যের, কিন্তু এইখানে এটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে কি ধরনের পরিবর্তন হলো? পরিবর্তনটা এরকম, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, আমরা এভাবে এটা লিখতে পারি। এটা সরল বাক্য হয়ে গেল। যা শব্দটা বাদ দিলাম, এবং এখানে এই যে তাকে, এই শব্দটাও কিন্তু আমরা বাদ দিলাম, দিয়ে শুধু লিখলাম বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। আর একটা অংশ দেখি, বলছে পরশমণির বয়স হইলেও শিক্ষা হয় নাই। এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। পরশমণির বয়স হইলেও শিক্ষা হয় নাই, যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। এটি একটি সরল বাক্য আছে। যৌগিক বাক্যের ক্ষেত্রে কি করব? দুইটা আলাদা অংশ ভাগ করব। দুইটা আলাদা কি হতে পারে? পরশমণির বয়স হয়েছে, মানে বয়স হইলেও মানে কি বয়স হয়েছে, বলছে শিক্ষা হয় নাই। তাহলে এই যে বয়স হয়েছে পরশমণির, এটি একটি অংশ, আর শিক্ষা হয় নাই এটি আরেকটি অংশ, আর মাঝখানে আমি কিন্তু শব্দটা দিয়ে যুক্ত করে দিলাম, একটি যোজক শব্দ বসিয়ে দিলাম। পরের বাক্য বলছে ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি, অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে হবে। এই যে ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি, এখানে কিন্তু সাধারণত কোনো আদেশ কিংবা নিষেধ কিংবা অনুরোধ এরকম ওইভাবে প্রকাশ পাচ্ছে না অত জোরালোভাবে। কিন্তু আদেশ, নিষেধ, অনুরোধ এরকম কিছু বোঝাতে গেলে আমাকে সরাসরি বলতে হবে ভুলগুলো এখনই সংশোধন করো। খেয়াল করো, ভুলগুলো এখনই সংশোধন করো। এই বাক্যের মধ্যে দিয়ে যেভাবে জোরালোভাবে আদেশ কিংবা নিষেধ করছি কিংবা উপদেশ দিচ্ছি, এই ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি, এটার মধ্যে কিন্তু ওইভাবে আদেশ কিংবা নিষেধ নেই। এরকমভাবে অনুজ্ঞাবাচক বাক্যের ক্ষেত্রে তাই এরকম শব্দ পরিবর্তন করতে হবে। করো, দাও, নিও, এরকমভাবে। তাই বলছে যে ভুলগুলো এখনই সংশোধন করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসটির এইখানেই সমাপ্তি করছি। আগামীতে আমরা পরের কোনো বোর্ড নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।